আসসালামু আলাইকুম। আমি শায়লা ফারজানা, হোলি চাইল্ড ইন্টারন্যাশনাল কলেজ, প্রভাষক সমাজকর্ম। হোলি চাইল্ড ইন্টারন্যাশনাল কলেজের অনলাইন এডুকেশনের পক্ষ থেকে আমি সকল ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বৈশ্বিক দুর্যোগের মুহূর্তে আমাদের দেশ অন্যান্য অনেক দেশের চেয়ে ভালো আছে, নিরাপদে আছে। আমরা বেশিরভাগ মানুষই এই শতকোটি মানুষের দেশে আমরা অনেক ভালো আছি, নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ। তো যা হোক, আজকে আমরা অনলাইন এডুকেশনের ক্লাসে ঢুকতে যাচ্ছি। তোমাদের যারা ফার্স্ট ইয়ারে আছো, 20-21 শিক্ষাবর্ষ, তাদের জন্য আজকে আমি ক্লাসে এসেছি এবং আজকে আমরা আলোচনা করব প্রথম পত্র, সমাজকর্ম প্রথম পত্র এর সিলেবাস সম্পর্কে। কারণ সিলেবাস হচ্ছে এমন একটা বিষয়, যদি প্রথমেই তোমরা সিলেবাসটি না জানো তাহলে হয়তো এর ভিতরে ঢুকতে গেলে তোমাদের অসুবিধা হবে। আমরা এই সাবজেক্টের সিলেবাসটি আজকে বিশদভাবে জানবো। তারপরের ক্লাসগুলোতে আমরা সেই সিলেবাস সম্পর্কিত যেসব টপিক আছে বা বিষয় আছে সেগুলো ডিটেলস আলোচনা করব। তো আমরা সিলেবাসে ঢুকে যাই। তোমরা দেখো, সমাজকর্ম প্রথম পত্র, যার বিষয় কোড হচ্ছে 271। প্রত্যেকটি বিষয়কে চিনবার জন্য একটি করে কোড থাকে। ঠিক এরকম সমাজকর্ম বিষয়টিকেও চেনার জন্য একটি কোড আছে। প্রথম পত্রের কোড হচ্ছে 271। তো প্রথম পত্রে আমরা দেখব যে কি কি আছে। প্রথম অধ্যায়ে আছে সমাজকর্ম, প্রকৃতি এবং পরিধি। যে কোনো বিষয়ের, যে কোনো সাবজেক্টের প্রথম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ে ওই বিষয়ের সম্পূর্ণ চিত্র থাকে। ওই অধ্যায়টি যদি আমরা খুব ভালোভাবে বুঝি তাহলে অন্যান্য বিষয়গুলোতে আমরা খুব সুন্দরভাবে ঢুকতে পারবো। পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোতে আমরা খুব সুন্দরভাবে ঢুকতে পারবো এবং বুঝতে পারবো। তো প্রথম অধ্যায়ে কি আছে? সমাজকর্ম, প্রকৃতি এবং পরিধি। এখানে আছে সমাজকর্ম বলতে কি বুঝি, সমাজকর্মের বৈশিষ্ট্য কি, সমাজকর্মের প্রকৃতি কি, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেয়া আছে। এরপরে আছে দ্বিতীয় অধ্যায়, সমাজকর্ম পদ্ধতির ঐতিহাসিক প্রেক্ষাপট। আজকে আমরা জানি যে সমাজকর্ম একটি প্রতিষ্ঠিত পেশা এবং আধুনিক বিজ্ঞান হিসেবে পরিচিত। বিশ্বের অনেক দেশেই এটি এখন স্বনামধন্য পেশা হিসেবে স্বীকৃত। তো সেই আজকে যে আধুনিক বিজ্ঞান হিসেবে আমরা পেয়েছি, একদিনই কিন্তু এই জায়গায় আমরা এসে পৌঁছাই নাই। এর জন্য আমাদের অনেক পথ অতিক্রম করতে হয়েছে। এই যে বহু পথ অতিক্রম করে আসা, সেই 1349 সালের দরিদ্র আইন থেকে এই ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লব পর্যন্ত যে অনেকটা পথ, এই সবটুকুই হচ্ছে এই সমাজকর্ম পদ্ধতির ঐতিহাসিক প্রেক্ষাপট। কি কি আছে আমরা একটু দেখি। 1349 সালের শ্রমিক আইন আছে, তারপরে আছে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন, আছে 1834 সালের দরিদ্র সংস্কার আইন, তারপরে আছে 1905 সালের দরিদ্র আইন। এরপরে একটি যুগান্তকারী বিষয় আছে, সেটি হচ্ছে 1800 শতকের শেষ অংশে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম অংশে যে যুগান্তকারী ঘটনাটি ঘটে গিয়েছিল, শিল্প বিপ্লব, সেটি। এই সব কিছু মিলেই হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। তৃতীয় অধ্যায়ে আছে আমাদের সমাজকর্মের মূল্যবোধ এবং নীতিমালা। আমরা জানি প্রত্যেকটা বিষয় সঠিকভাবে পরিচালনা করার জন্য কিছু মূল্যবোধ এবং নীতিমালা থাকা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই অধ্যায়ে কি কি আছে। আছে পেশা, সমাজকর্ম পেশা কাকে বলে, আছে বৃত্তি কাকে বলে, অর্থাৎ প্রফেশন এবং অকুপেশন দুই জিনিস, সেটা কাকে বলে এবং দুই জিনিসের মধ্যে কি ধরনের পার্থক্য বিদ্যমান আছে, বিভিন্ন সমাজকর্মের মূল্যবোধ আছে, সামাজিক মূল্যবোধ, এই বিষয়গুলো এই অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে আছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। আমরা দেখেছি যে সমাজকর্ম, আজকের আধুনিক যে সমাজকর্ম আমরা পেয়েছি, এই বিজ্ঞানটি এরকম আধুনিক এক সময় ছিল না। আগে ছিল সনাতন সমাজ কল্যাণ এবং সেই সনাতন সমাজ কল্যাণের হাত ধরেই আজকে আমরা আধুনিক সমাজকর্মকে পেয়েছি। সেই সনাতন সমাজ কল্যাণে কি কি ছিল আমরা একটু দেখতে চাই এই ক্ষেত্রে। সেটি হচ্ছে যে সমাজকর্ম এবং সমাজ কল্যাণের সম্পর্ক কি, সমাজ কল্যাণ এবং সমাজকর্মের পার্থক্য কি, আছে সাদকা, আছে জাকাত, দেবোত্তর, তারপরে আছে এতিমখানা, লঙ্গরখানা। এই যে সেই সনাতন যার হাত ধরে আজকের আধুনিক সমাজকর্মকে আমরা পেয়েছি, সেই বিষয়গুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, বিশদভাবে আলোচনা করা হয়েছে। এরপরে আছে পঞ্চম অধ্যায়, সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক। কি আছে? সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক। আমরা আজকের যে আধুনিক সমাজকর্মকে পেয়েছি, যে হ্যান্ডসাম সায়েন্স পেয়েছি, সেটি শুধু নিজস্ব জ্ঞানের মাধ্যমে কিন্তু হয়নি।
সমাজকর্ম বিভিন্ন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে যে ভাইটাল বিষয়গুলো আছে, জ্ঞানের যে ভাইটাল বিষয়গুলো আছে সেগুলোকে নিজের মাঝে নিয়ে এসেছে এবং এগুলোকে ব্যবহারিক পর্যায়ে নিয়ে এসে নিজেকে একটি হ্যান্ডসাম বিজ্ঞানে পরিণত করেছে। সে কোন কোন বিষয়ের জ্ঞান নিয়েছে? আমরা দেখেছি যে সমাজকর্ম সমাজ বিজ্ঞানের জ্ঞান নিয়েছে, কারণ আমরা জানি যে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান ওতপ্রোতভাবে সম্পর্কিত। সমাজকর্ম ব্যবহারিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান নিজে গবেষণাধর্মী বিজ্ঞান। এখন ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগাতে গেলে গবেষণাও থাকতে হবে এবং আমরা এটাও জানি, আমরা পরবর্তী অধ্যায়ে দেখব, ষষ্ঠ অধ্যায়ে আছে এই গবেষণা সম্পর্কে আলোচনা আছে। তাহলে কি আছে? সমাজ বিজ্ঞানের সাথে সমাজকর্মের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আচ্ছা, নৃবিজ্ঞানের সাথে সম্পর্ক। সমাজকর্ম যেহেতু সমাজের বর্তমান রূপচিত্র নিয়ে আলোচনা করে, সমাধান নিয়ে আলোচনা করে, ঠিক তেমনি নৃবিজ্ঞান আলোচনা করে উৎপত্তিগত অংশ নিয়ে, অর্থাৎ উৎপত্তিটা কিভাবে হয়েছে, কিভাবে বিকাশ হয়েছে। তার মানে বিকাশ সম্পর্কে যদি আমরা জানি, উৎপত্তি সম্পর্কে যদি জানি, তাহলে ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগাতে অনেক বেশি সুবিধা হয়। এই জন্যই নৃবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, মনোবিজ্ঞান। আমরা জানি সমাজকর্ম নিজেই হচ্ছে মনোসামাজিক বিজ্ঞান, মনোসামাজিক বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ মানসিক এবং সামাজিক। আর মনোবিজ্ঞান প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে, তার মানসিক সম্পূর্ণ অবস্থা নিয়ে আলোচনা করে। তাহলে বোঝার আর অপেক্ষা রাখে না যে মনোবিজ্ঞান এবং সমাজকর্ম অবশ্যই একে অপরের প্রতি সম্পর্কিত। তারপরে আছে অর্থনীতি। সকল পরিকল্পনা করলাম, নীতিমালা প্রণয়ন করলাম, কিন্তু অর্থ নাই, তাহলে কিন্তু কোনো কাজ সম্পন্ন হওয়া সম্ভব না। এই জন্যই অর্থনীতির জ্ঞান দরকার। সমাজকর্ম অর্থনীতি থেকে জ্ঞান আহরণ করে নিজেকে একটি হ্যান্ডসাম বিজ্ঞানে পরিণত করেছে। আছে পরিণতি এবং সুশাসনের সাথে সম্পর্কিত, অর্থাৎ একজন মানুষের সমস্যা সমাধান করলাম, কিন্তু সে কি করে একটি সমাজ এবং রাষ্ট্রের সুনাগরিক হতে পারে সেই জ্ঞানও তাকে দিতে হবে, সেই শিক্ষাও তার থাকতে হবে। এই জন্য পরিণতি এবং সুশাসনের জ্ঞানও তার দরকার আছে। আছে জনবিজ্ঞান। জনগণের বিকাশ, জনগণের বন্টন, বিন্যাস, স্থানান্তর, এই বিষয়গুলো জানতে হবে। জানলে পরে আমরা কোন অংশে কি ধরনের সেবা দিতে হয়, জনগণের প্রত্যেক অংশে একই ধরনের সেবা দিলে কিন্তু চলবে না, সেটা বৃথা হয়ে যাবে। জনগণের আচরণ বুঝে, জনগণের অংশ বুঝে, বন্টন বুঝে, স্থানান্তর বুঝে সেখানে সেবা দিতে হবে। আর এই জন্যই জনবিজ্ঞান সম্পর্কেও আমাদের জ্ঞান থাকতে হবে। মোটামুটি এই বিষয়গুলো থেকে, এই শাখাগুলো থেকে সমাজকর্ম জ্ঞান নিয়ে থাকে। এই তো গেল শুধু বিষয় ভিত্তিক জ্ঞান। কিছু পেশাগত জ্ঞানও সমাজকর্ম গ্রহণ করে থাকে, যেমন চিকিৎসা শাস্ত্রের সাথে সমাজকর্মের একটি জ্ঞান আছে। আমরা জানি যে চিকিৎসা মনোবিজ্ঞান বলে সমাজকর্মের একটি শাখা আছে, অর্থাৎ তাহলে চিকিৎসা শাস্ত্র থেকেও আমাদের কি নিতে হবে? জ্ঞান নিতে হবে। তারপরে আছে সাংবাদিকতা পেশা। সাংবাদিকতার সাথে আমাদের নিতে হবে, কারণ সমাজের কোন অংশের সমস্যা তৈরি হয়েছে সেটা সাংবাদিকতার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লেই কেবল সামাজিক কার্যক্রম গ্রহণ করা সম্ভব, একটা আন্দোলন হওয়া সম্ভব, সমাজ সংস্কার হওয়া সম্ভব এবং শেষ পর্যন্ত একটি সামাজিক আইনে পরিণত হওয়া সম্ভব। তারপরে আছে আইনের সাথে। আমরা জানি যে সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে কোনো সমস্যার সমাধান করার জন্য যে আন্দোলনটা হয়, তার ফলশ্রুতি যে সমাজ সংস্কার হয়, তার শেষ ফলশ্রুতি হচ্ছে সামাজিক আইন। অর্থাৎ সামাজিক আইন হলে পরেই সেই সমস্যার পার্মানেন্টলি একটি সমাধান হওয়া সম্ভব। আর এই জন্যই আইন পেশার সাথেও সমাজকর্মের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ এই বিষয়গুলো এবং এই পেশাগুলোর কাছ থেকে সমাজকর্ম কি গ্রহণ করে থাকে? জ্ঞান গ্রহণ করে থাকে এবং এর মাধ্যমে সে নিজেকে হ্যান্ডসাম বিজ্ঞানে পরিণত করে থাকে। আমরা এরপরে দেখব যে ষষ্ঠ অধ্যায় সমাজকর্মের পদ্ধতি। সমাজকর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ বলা যাবে না, তবে প্রাথমিক যে কথাটা হচ্ছে, আমরা জানি যে সমাজকর্মের প্রাথমিক নাম ছিল সমাজ কল্যাণ, যাকে বলা হয় সনাতন সমাজ কল্যাণ, এবং তার হাত ধরে আজকের আধুনিক সমাজকর্মের যাত্রা শুরু হয়েছে, যেটি পেশা হিসেবে স্বীকৃত। এবং আমরা জানি যে সমাজকর্ম একটি আধুনিক পেশা, বিজ্ঞান ভিত্তিক পেশা, সংগঠিত পেশা। এই সংগঠিত, এই বিজ্ঞান ভিত্তিক পেশায় পরিণত করার জন্য যে উপাদানগুলো সবচাইতে ভূমিকা রেখেছে তার মাঝে অন্যতম উপাদান হচ্ছে সমাজকর্মের পদ্ধতি। এই পদ্ধতিগুলোই সমাজ কল্যাণ থেকে সমাজকর্মকে পৃথক করে দিয়েছে। আমরা দেখব যে কোন কোন পদ্ধতি আমাদের সমাজকর্মে আছে। সমাজকর্মের পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মৌলিক পদ্ধতি, একটি হচ্ছে সহায়ক পদ্ধতি। আমরা জানি মৌলিক পদ্ধতি মোট তিনটি। সেটি কি কি? ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। ব্যক্তিকে, শুধুমাত্র ব্যক্তিকে নিয়ে যখন কাজ করা হয় ব্যক্তি সমাজকর্ম। কয়েকটি ব্যক্তি মিলে একটি দল হয়, তখন যদি এই দল নিয়ে কাজ করা হয়, সেই দলের সমস্যা সমাধানের জন্য কাজ করা হয়, সেটি দল সমাজকর্ম। কয়েকটি দল মিলে একটি সমষ্টি হয়, সমাজ হয়, সেই সমাজ বা সমষ্টির সমাধানের জন্য যে সমাজকর্ম পদ্ধতি কাজ করে সেটি হচ্ছে সমষ্টি সমাজকর্ম।
এটি হচ্ছে মৌলিক পদ্ধতি, তিনটি হচ্ছে মৌলিক পদ্ধতি। এখন এই মৌলিক পদ্ধতিগুলো যেন সুন্দর স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করা সম্ভব হয়, এখান থেকে যেন আমরা সাফল্য প্রায় শতভাগ পেতে পারি, এই জন্য কিছু সহায়ক পদ্ধতিও কাজ করে। সেটি কি কি কাজ করে? সেটি কাজ করে সামাজিক কার্যক্রম, সামাজিক প্রশাসন এবং সামাজিক গবেষণা। সামাজিক কার্যক্রম কি? অর্থাৎ একতাবদ্ধ হয়ে সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় যে সমস্যার সমাধান করা হয়, যে পদ্ধতি সেখানে প্রয়োগ করা হয়, সেটি হচ্ছে সামাজিক কার্যক্রম। তারপর হচ্ছে সামাজিক প্রশাসন। আমরা যাই কিছু করি না কেন, প্রশাসন যদি আমাদেরকে সাহায্য না করে, প্রশাসনিক দিক থেকে যদি আমরা সহায়তা না পাই, তাহলে কিন্তু কাজটি আমরা যথাযথভাবে হয়তো সম্পন্ন করতে পারবো না। এখন কিভাবে আমরা সেই প্রশাসনিক সহায়তা পেতে পারি, সেই জন্য সামাজিক প্রশাসন একটি পদ্ধতি হিসেবে কাজ করে। তারপর আছে গবেষণা। আমরা যদি শুধু সমস্যার সমাধান করি, তাহলে একবার সমাধান করব, আবার সেই সমস্যা পুনর্জাগরণ ঘটবে, আবার ঘটবে, আবার ঘটবে। এভাবে যদি শুধু ঘটতেই থাকে, তাহলে একই সমস্যা আমাদের বারবার সমাধান করতে হবে। তাহলে আমাদের কি খুঁজে বের করতে হবে? সমস্যার কারণ খুঁজে বের করতে হবে, এর মূল খুঁজে বের করতে হবে এবং মূলকে উপড়ে ফেলে দিতে হবে। আর এই জন্য প্রয়োজন হচ্ছে গবেষণা, অর্থাৎ সমাজকর্ম গবেষণা পদ্ধতি অনুসরণ করে। তাহলে আমরা তিনটি সহায়ক পদ্ধতি পেলাম, তিনটি মৌলিক পদ্ধতি পেলাম। এই মোট হচ্ছে 6টি পদ্ধতি। তারপরে আমরা দেখব যে সপ্তম অধ্যায় সামাজিক নীতি এবং পরিকল্পনা। প্রত্যেক কাজের কিছু নীতিমালা এবং পরিকল্পনা প্রয়োজন। নীতি এবং পরিকল্পনাকে বলা হয়, বিশেষ করে পরিকল্পনা ক্ষেত্রে বলা হয় যে একটি উত্তম পরিকল্পনা কাজের অর্ধেক। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা উত্তম নীতিমালা এবং উত্তম পরিকল্পনা করতে পারি, তাহলে সেই কাজটি অনেক সুন্দরভাবে সম্পন্ন হওয়া সম্ভব। সমাজকর্মের কাজ যেহেতু সমস্যার সমাধান করা, সমস্যার মূল খুঁজে বের করা, সুতরাং আমাদেরকে উত্তম পরিকল্পনা এবং উত্তম নীতিমালা প্রণয়ন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই অধ্যায়ে আমরা দেখেছি যে অনেকগুলো জাতীয় নীতিমালা বা জাতীয় পরিকল্পনা ইতিমধ্যে হয়েছে। সেগুলো কি কি হয়েছে? আমরা দেখেছি যে বাংলাদেশের জনসংখ্যা নীতি 2012, আমরা দেখেছি জাতীয় শিশু নীতি 2011, আমরা দেখেছি যে জাতীয় নারী উন্নয়ন নীতি 2011। এই ধরনের শিক্ষানীতি আছে আমাদের 2000, আমাদের শিক্ষানীতি আছে। তো এই যে বিষয়গুলো আছে, এইগুলো দিয়ে আমরা কি বুঝেছি যে আমাদের নীতিমালাগুলো কেমন ছিল, শিক্ষার ক্ষেত্রে আমরা কি ধরনের অধিকার পাবো, নারী উন্নয়নের ক্ষেত্রে আমরা কি ধরনের অধিকার পাবো, আমরা জনসংখ্যার ক্ষেত্রে কি ধরনের বন্টন হবে, কি ধরনের সুযোগ সুবিধাগুলো পাবে, এই বিষয়গুলো কিন্তু আমরা কি হয়েছে, আমরা এই নীতিমালাগুলোর মাধ্যমে পেয়েছি। তারপরে আমরা দেখব হচ্ছে অষ্টম অধ্যায় সমাজকর্ম পেশার সম্ভাবনা, সমস্যা এবং সম্ভাবনা। সমাজকর্ম পেশার সমস্যা এবং সম্ভাবনা। আমরা যখন তোমরা আরো ক্লাসে ঢুকবে, যখন আমরা ডিটেলস পড়াবো, তখন দেখবে যে বিশ্বের অনেক উন্নত এবং উন্নয়নশীল দেশে সমাজকর্ম পেশা হিসেবে কিন্তু এখন চালু আছে এবং বিশ্ব স্বীকৃতি দিয়েছে যে সমাজকর্ম একটি পেশা। NASW এর মাধ্যমে আমরা স্বীকৃতি পেয়েছি যে সমাজকর্ম একটি পেশা। আমরা যদি পেশার ইতিহাস দেখি, দেখব যে মেডিকেল সায়েন্সে পড়াশোনা করার পরে একজন ছেলে বা একজন মেয়ে কি হয়? ডাক্তার হয়। ইঞ্জিনিয়ারিং এ পড়ার পরে একজন ছেলে বা একজন মেয়ে ইঞ্জিনিয়ার হয়। ঠিক বিশ্ব এভাবে স্বীকৃতি দিয়েছে যে সমাজকর্ম থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করার পরে সে সমাজকর্মী হিসেবে পেশাগতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, পেশাগত হিসেবে সে নিজেকে এই সমাজকর্মী পেশাটাকে সে নিজে গ্রহণ করতে পারবে। তো সেইখানে কিছু সমস্যাও আছে, কিছু সম্ভাবনাও আছে। অত্যন্ত পরিতাপের কথা হচ্ছে যে পেশার প্রত্যেকটা বৈশিষ্ট্য থাকার পরেও একজন ডাক্তার হতে গেলে যেসব বৈশিষ্ট্য তার থাকা দরকার, সেই পেশায় যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে, তার প্রত্যেকটি বৈশিষ্ট্যই কিন্তু আমাদের এই সমাজকর্মে বিদ্যমান আছে এবং বিশ্ব সেখানে স্বীকৃতি দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের কথা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক বছর, কিন্তু আজ অবধি এ নিয়ে তেমন কোনো কাজ হয়নি এবং আজ অবধি আমাদের দেশে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি পায়নি। হ্যাঁ, বিশ্বের অনেক দেশেই এখনো স্বীকৃতি পায়নি, তবে এটাও সত্যি যে বিশ্বের অনেক দেশে এখন স্বীকৃতি পেয়েছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যেসব দেশে সমাজকর্ম স্বীকৃতি পেয়েছে, সেই সব দেশে সমাজকর্ম অত্যন্ত ডিমান্ডেবল একটি পেশা হিসেবে স্বীকৃত। তো সেখানে আমরা দেখছি যে সমস্যা কি কি সমস্যা আছে, অর্থাৎ এই যে আমাদের একতাবদ্ধতা এখনো আসে নাই সেভাবে, আমরা এখনো সেভাবে অনুভব করতে পারছি না যে সমাজকর্ম আমাদের পেশা হিসেবে কতখানি দরকার। যেহেতু সমাজকর্ম আর্থসামাজিক এবং মনোসামাজিক সমস্যার সমাধান করে, সুতরাং বলাই বাহুল্য যে এইটি এখন পেশা হিসেবে কতখানি দরকার। শুধু আমরা ভুলেই যাই যে রোগ শুধু শরীরেই হয় না, রোগ মনেও হয় এবং বলা যায় যে বেশিরভাগ রোগই আমাদের মানসিক। এই যে বর্তমান বিশ্বে এখন যে মহামারী চলছে, বৈশ্বিক যে দুর্যোগ চলছে, আজকে কেন এই দুর্যোগকে মাথায় রেখেই, এই দুর্যোগকে সামনে রেখে বিশ্ব কেন আজকে তার সকল কর্মসূচি এগিয়ে নিচ্ছে? তার কারণ হচ্ছে সেই পরিস্থিতিতে
উপযোজন ঘটাতে সক্ষম হয়েছে, খাপ খাওয়াতে সক্ষম হয়েছে। সমাজকর্মের একটি প্রাণ এই আলোচনা যে উপযোজন, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ যখন খাপ খাওয়াতে পারে না তখনই কেবল নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। এবং সমাজকর্ম সেই পরিবর্তিত পরিস্থিতিতে কি করে খাপ খাওয়ানো সম্ভব, কি করে একটা মানুষ খাপ খাওয়াতে পারে এবং সেই পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানোর ফলে কি করে সে সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারে, সমাজকর্মের মূল আলোচনাই কিন্তু এটি। তাহলে আজকে যে সমস্যাটা আমরা দেখছি যে এই যে একতাবদ্ধ হতে পারছি না, আমরা অনুভব করতে পারছি না, বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মেলাতে পারছি না, এইগুলো হচ্ছে আমাদের সমাজকর্মের মানে এটি যে যে সমাজকর্মের পেশার যে হওয়ার যে ক্ষেত্রে আমাদের দেশে এটি সমস্যা। এবং সম্ভাবনার কথা তো বলাই লাগে না, আমি সম্ভাবনা বলার আগেই বলে ফেলেছি যে বিশ্ব পরিস্থিতি আজকে আমাদেরকে যেদিকে ধাবিত করছে, বিশেষ করে শিল্প বিপ্লবের পরবর্তীতে আমরা যে জটিল জীবনে অভ্যস্ত হয়েছি, আমাদের যে দ্বিধা আসছে, যে দ্বন্দ্ব আসছে, আমাদের যে পারিবারিক কলহ আসছে, আমাদের কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে, আমাদের মাদকের পরিমাণ বেড়ে যাচ্ছে, আমাদের পারিবারিক বন্ধন কি হচ্ছে, আমাদের পারিবারিক বন্ধন অনেকখানি ভেঙে যাচ্ছে, ভঙ্গুর হচ্ছে। এইসব পরিস্থিতিতে সমাজকর্মের সম্ভাবনা অভূতপূর্ব। সমাজকর্মের সম্ভাবনা কতখানি এটা আর বলার অপেক্ষা রাখে না। এখন শুধু আমাদের বুঝবার বাকি আছে যে সমাজকর্মকে পেশা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব, সমাজকর্মকে পেশা হিসেবে আমরা নিয়ে আসব। তো যাই হোক, তোমাদের সাথে আজকে আমার যেটুকু আলোচনা ছিল প্রথম পত্র নিয়ে, আমি দ্বিতীয় ক্লাসে কিংবা নেক্সট ক্লাসে তোমাদেরকে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা তাহলে কি দেখলাম, আমাদের প্রথম পত্রে মোট 8টি অধ্যায় আছে এবং এখানে প্রথম যে অধ্যায়টি আছে এখান থেকে সব সময়ই প্রশ্ন আসে। এমন কোনো পরীক্ষা নেই যেখানে প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই। একটি প্রশ্ন অথবা একাধিক প্রশ্ন এসেছে এমনও দেখা গেছে। এখান থেকে তোমার এমসিকিউ আসবে, তোমার সিকিউ আসবে, অর্থাৎ সৃজনশীল যে অংশটুকু আছে সেটিও আসবে এবং বহু নির্বাচনী যে অংশটুকু আছে সেখানেও আসবে। পেশার আমরা দ্বিতীয় যে অধ্যায়টি দেখছি, এখন তোমাদেরকে আমি প্রশ্ন আসার সম্ভাবনাগুলো আলোচনা করছি। সমাজকর্ম পেশার যে ঐতিহাসিক প্রেক্ষাপটটি আছে সেখান থেকেও প্রশ্ন অবশ্যই আসবে, কারণ এটি হচ্ছে প্রেক্ষাপট। আজকের যে আধুনিক সমাজকর্ম আমরা পেয়েছি তার প্রেক্ষাপট অর্থাৎ ইতিহাস হচ্ছে এটা বাদ দিয়ে কখনোই প্রশ্ন আসে না। এখান থেকেও প্রশ্ন আসে, এক বা একাধিক, তবে একটি প্রশ্নই সাধারণত আসে। তৃতীয় যে অধ্যায়টি আছে মূল্যবোধ ও নীতিমালা, পেশার যে মূল্যবোধ এবং নীতিমালা, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, কারণ পেশা কাকে বলে, সমাজকর্ম যেহেতু পেশা, সুতরাং পেশা কাকে বলে এখানে এই অধ্যায়ে সেটি আলোচিত হয়েছে, সুতরাং এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। চতুর্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়, কোনো প্রশ্ন আজ পর্যন্ত বোর্ডের কোনো পরীক্ষায় দেখা গেছে যে এখান থেকে প্রশ্ন আসে না এমন হয়নি, অবশ্যই এসেছে, কারণ এটি সনাতন সমাজ কল্যাণ। আর আমরা জানি সনাতন সমাজ কল্যাণের হাত ধরে আজকের আধুনিক সমাজকর্মের প্রতিষ্ঠা কিংবা আধুনিক সমাজকর্মের যাত্রা শুরু। তারপরে হয়েছে সমাজকর্মের সাথে বিভিন্ন পেশার বা বিভিন্ন বিষয়ের যে সম্পর্ক, সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেখান থেকেও আসে, সেখান থেকে একটি প্রশ্ন আসে বা একাধিক প্রশ্ন আসে। যেহেতু 8টি অধ্যায়, এখান থেকে কোনো অধ্যায় বাদ হওয়ার কোনো সুযোগ নাই। 11টি প্রশ্ন আসবে তোমাদের, সেখান থেকে 7টি তোমাদের উত্তর করতে হবে, সুতরাং প্রত্যেকটি অধ্যায় থেকে তোমরা প্রশ্ন পাবে, এক বা একাধিক পাবে। ষষ্ঠ অধ্যায়, এখান থেকে এক বা একাধিক প্রশ্ন আসবে, পদ্ধতি নিয়ে প্রশ্ন আসবে, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, আমি আগেই বলেছি পদ্ধতি সমাজ কল্যাণ থেকে সমাজকর্মকে পৃথকতা দান করেছে, সুতরাং পদ্ধতি থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে, এক বা একাধিক প্রশ্ন আসবে। সামাজিক নীতি, পরিকল্পনা ও সমাজকর্ম আসতেও পারে, নাও আসতে পারে, তবে আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে আছে সমাজকর্ম পেশার সমস্যা বা সম্ভাবনা। এখানে তোমাদেরকে একটু বলে রাখি যে অনেকগুলো দেশ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তারপরে আছে দক্ষিণ কোরিয়া, চীন, আছে জাপান। এগুলো দেশে সমাজকর্ম কিভাবে কাজ করছে এই চিত্রটা এই অধ্যায়ে আছে, সুতরাং এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। তোমাদেরকে মান বন্টনটা যদি একটু দেখায় তাহলে আমরা কি দেখব যে সৃজনশীলে তোমাদের আসবে মোট 11টি প্রশ্ন, এখান থেকে উত্তর করতে হবে মোট 7টি, উত্তর করতে হবে, প্রত্যেকটির মান হচ্ছে 10। তাহলে 10 যদি হয় তাহলে 10 গুণন 7 কত হবে, 70। আর এমসিকিউ এ তোমাদের প্রশ্ন আসবে মোট 30টি, এটার মান হচ্ছে, প্রত্যেকটির মান হচ্ছে 1 এবং প্রত্যেকটির উত্তর করতে হবে, সুতরাং এটার ইকুয়াল হচ্ছে 30, এই মোট হচ্ছে 100। সমাজকর্মে ইন্টারমিডিয়েটে কোনো প্র্যাকটিক্যাল নেই,
যখন তোমরা সমাজকর্মে কেউ কেউ অনার্স করবে, মাস্টার্স করবে, তখন গিয়ে প্র্যাকটিক্যাল পাবে, মাঠ কর্ম যেটাকে আমরা বলি। তার আগে ইন্টারমিডিয়েট পর্যন্ত একেবারে পিওর বোর্ড পরীক্ষা দিতে হবে, অর্থাৎ সেখানে কোনো প্র্যাকটিক্যাল মার্কস তোমার থাকবে না। আমি আবারও বলছি, সিকিউ থেকে 70, এমসিকিউ থেকে 30, এই মোট হচ্ছে 100। আমার মনে হয় যে তোমরা সিলেবাস সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছো। তারপর পরবর্তীতে আমরা যখন অধ্যায় ভিত্তিক আলোচনা করব, তখন তোমরা অধ্যায় সম্পর্কে ডিটেলস ধারণা পাবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো, এবং যেসব নির্দেশনা আমাদেরকে সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দিয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিরাপদে রাখুন, ভালো রাখুন। তোমাদের সকলকেই ধন্যবাদ, শুভেচ্ছা।